আরেকটি বার পর্ব সংখ্যা ২৬ লেখনীতে ইশরাত ইতি। উর্বি ঘুমন্ত রওনাফকে দেখছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই তখন থেকে, চোখ ফেরায় না সে। লোকটা কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমায়। ঘুমালে কি নিষ্পাপ লাগে দেখতে। ঘুমন্ত রওনাফকে দেখে মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। আচ্ছা, কি স্বপ্ন দেখছে এই লোক? নিশ্চয়ই কোনো রোমান্টিক স্বপ্ন নয়, হয়তো দেখছে কারো অপারেশন করছে। অপারেশন থিয়েটারে নার্সদের ধমকাধমকি করছে, সিস্টার গজ কোথায়, স্টোবিট সিস্টার নাইফ কোথায়, আহম্মক সিস্টার ব্লেড কোথায়। নিশ্চয়ই এইসব দেখছে। কপালটা কিরকম কুঁচকে আছে। স্বপ্নে সিস্টার আর ইন্টার্ন ডাক্তারদের ধমকাচ্ছে বলেই কুঁচকে আছে কপাল। দীর্ঘ সময় পরে ধীরে ধীরে রওনাফের কপাল সেই রেখা থেকে বিলীন হয়ে যায়। উর্বি ভাবে অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে স্বপ্নে, তাই কপাল আর কুঁচকে নেই। কথাগুলো ভাবতে ভাবতে উর্বির হাসি পেয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে রওনাফের গায়ের দিকে তাকায় উর্বি। তাকাতেই লজ্জায় মিলিয়ে যায় সে। গায়ের চাদরটা কিছু সরে গিয়েছে, ফর্সা চওড়া পুরুষালী উদাম লোমশ বুকটা কিছুটা দেখা যাচ্ছে। উর্বি হাত বাড়িয়ে চাদরটা গলা অবধি টেনে দেয় ভালো করে। সে খেয়াল করল এখন তার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ সংকোচ নেই, নেই কোনো জড়তা। কেনই বা থাকবে? রওনাফ বেঘরে ঘুমাচ্ছে। উর্বির একটু মানুষটার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। ছুঁয়ে দেবে নাকি? না থাক, যদি রওনাফের ঘুম ভেঙে যায়। তার হাত নিষ্পিস করছে, সে ছুঁয়ে দেয়, আলতো করে গালে হাত রাখে। রওনাফ মৃদুভাবে নড়তেই সে দ্রুত হাত সরিয়ে নেয়। রাতের সেই মধুর দৃশ্যগুলো তার চোখের সামনে পুনরায় দৃশ্যায়িত হয়। পুনরায় লজ্জায় গুটিয়ে যায় সে। রওনাফের থেকে চাদরটা টেনে নিজের দিকে নিয়ে নেয়। এরপর অন্য পাশে ফিরে শোয়। চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে জানালার দিকে দৃষ্টি দিয়ে। জানালাটা কাল রাতে বন্ধ করা হয়নি, পর্দাটাও একপাশে সরিয়ে রাখা। সকালের মিষ্টি কড়া রোদ এসে ঘরের ভেতরে বেহাইয়ার মতো ঢুকছে। অনুমতি নেয় না রওনাফ উর্বির দম্পতির। রওনাফের ঘুম ভেঙে গিয়েছে উর্বি যখন তার গালে হাত রেখেছিল তখনই। উর্বি ওদিকে ফিরে শুতেই সে চোখ খুলে তাকায়। তারপর উর্বির পিঠের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিছু সময় পরে উর্বি উঠে বসে। রওনাফ চোখ বন্ধ করে নেয়। বিছানায় আলগোছা হয়ে পড়ে থাকা উর্বির বেগুনি রঙের সুতি শাড়ির আঁচল উঠিয়ে সে ভালো করে জড়িয়ে নেয় নিজের শরীরে। একটা মৃদু হাই তুলে অলস ভঙ্গিতে খোলা চুলগুলো খোপা করে নেয়। তারপর ঘুরে রওনাফের দিকে একপল তাকিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামে। ঘরে পড়ার চপ্পল পায়ে ঢুকিয়ে আলমারির কাছ থেকে বেছে নেয় একটা পছন্দের শাড়ি। কিচেনে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। উর্বি দোতলা থেকে কিছু শুনতে পাচ্ছে না। বাড়িতে তো মহিলা বলতে শুধু রওশনারাই রয়েছেন, আমিরুনও বাড়িতে নেই। কারা কথা বলছে তবে? উর্বি তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামছে। ইতোমধ্যে সকাল ৯:৩০ বেজে গিয়েছে। রওনাফ আজ ১১টা চেম্বারে বসবে। রান্নাঘরে কি অবস্থা কে জানে। আমিরুন নেই। কাল উর্বিও বিকেল থেকে ঘরেই বন্দি হয়েছিল। বাইরে এসে একটাবার দেখেও নি কেউ রাতে খেয়েছে কিনা। শর্মির আজ স্কুল ছুটি, তাই তাকে টিফিন করে দেওয়ার ঝামেলা নেই। তবে ছেলেমেয়েগুলো এত সকাল অবধি না খেয়ে আছে ভেবেই কেমন অপরাধবোধ হতে থাকে উর্বির। এখন ঝটপট করে সব করে নিতে হবে তার। কিচেনের দিকে এগিয়ে যেতেই উর্বি দাঁড়িয়ে যায়। তার ননদেরা জায়েরা চারজনের রান্নাঘরে। উর্বি কিছুটা অবাক হয়ে তাকায় সবার দিকে। অন্তরা কিচেনে শুকনো মুখ করে একটা চেয়ারে বসেছিল। বাকি তিনজন কাজ করছে। উর্বিকে দেখে রুমা পাত্তা না দেওয়ার মতো করে বলে ওঠে, উঠছো ভাবি? তুমি আজ গ্রিলড পমফ্রেট করবে, সেদিন খেয়েছিলাম, কি যে ভালো, ওটা করো। উর্বি অস্ফুট স্বরে বলে, তোমরা ভাবছো আমরা কোথা থেকে উদয় হলাম, তাই না? আমি উদয় হয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে, বড় আপা তার শ্বশুরবাড়ি থেকে, আর মেজ ভাবি অন্তরা চট্টগ্রাম থেকে উদয় হয়েছি। ভোর ভোর এসে পৌঁছালাম সবাই। এক নাগারে জবাব দেয় রুমা। উর্বি অন্তরার দিকে তাকায়। খুব মায়া লাগে ওই মুখটা দেখলে। এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছো? তোমার স্বামী আসেনি? অন্তরা মাথা নাড়ে, অস্ফুট স্বরে বলে, এসেছে, রেস্ট নিয়ে বাজারে গিয়েছে। উর্বি সবার দিকে তাকায়। মোহনা বলে,
শফিউলের কলেজ থেকে ছুটি পায়নি। আমি কদিন সবাইকে দেখি না। অন্তরাও বারবার বলছে বাড়ি আসতে চাই, তাই চলে এলাম হুট করেই। সবাই ভাইয়া তোমায় কিছু বলেনি? উর্বি মাথা নাড়ায়, সে এসবের কিছুই শোনেনি। মোহনা উর্বির দিকে এগিয়ে আসে, অনুসন্ধানী দৃষ্টিতে উর্বিকে দেখে মিটমিট করে হাসে। তারপর বলে, তোমাকে কি সুন্দর লাগছে ভাবি, একেবারে স্নিগ্ধ লাগছে। আমার দাদি বলেন, ভেজা চুলে রমণী যখন সুপ্রভাতে রান্নাঘরে পা রাখে, তখন রমণীর সেই স্নিগ্ধ সৌন্দর্যে রান্নাঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। উর্বি মোহনার কথা প্রায় এড়িয়ে গিয়ে থালাবাটি নাড়াচাড়া করতে থাকে। মোহনা হাসছে, মোহনার সাথে পাল্লা দিয়ে হাসছে রুমা। দুজনে প্রায় সমবয়সী কিনা। আজমেরে চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে উর্বিকে উদ্দেশ্য করে বলে, উর্বি দুঃখিত ভাবি, তুমি যাও, আমরা এদিকটা দেখব। তুমি গিয়ে দেখো ভাইজানের কি লাগবে, তার তো আজ চেম্বার আছে। মোহনা হাসতে হাসতে বলে ওঠে, ভাইয়ের আর কি লাগবে, ভাইয়ের যা লাগবে তা কাল। উর্বি মুখ চেপে ধরে মোহনার। আশপাশে তাকিয়ে কণ্ঠস্বর নিচু করে অনুরোধের সুরে বলে, প্লিজ মোহনা, ওরা 3 ভাই বোন লিভিং রুমে পায়চারি করছে। সবাই চুপচাপ হয়ে যায়। উর্বি রান্নাঘর থেকে বেরিয়ে দোতলায় উঠতে থাকে। আজ ঘর থেকেই বেরোবে না সে। ঘরের দরজার সামনে এসে উর্বি দাঁড়িয়ে যায়। ভেতরে আর পা রাখে না সে। অস্বস্তিতে পুরো মুখ ছেয়ে গিয়েছে তার। ঘরের ভেতরে পা রাখবে কি রাখবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। রওনা ফ্রেশ হয়ে বিছানার একপাশে চুপচাপ বসে আছে। তার হাতে শিমলার ছবিটা, এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে রেখেছে বলে উর্বি তার দৃষ্টি পড়তে পারছে না। সে ঠায় দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। এই সময় ঘরে ঢুকে ওই মানুষটাকে অস্বস্তিতে ফেলতে ইচ্ছুক নয় সে, একেবারেই নয়। আন্টি, এখানে দাঁড়িয়ে কি করছো? শর্মির ডাকে উর্বি ঘুরে তাকায়। রওনাফ মাথা তুলে তাকায়। উর্বি নিচু গলায় শর্মিকে বলে, এমনি দাঁড়িয়ে আছি, কিছু বলবে? হ্যাঁ, আজ বিকেলে আমি আর আপু শাড়ি পরবো, তুমি পরিয়ে দেবে? উর্বি হেসে মাথা নাড়ায়। শর্মি চলে যায় নিজেদের ঘরের দিকে। রওনাফ শিমলার ছবিটা রেখে উঠে দাঁড়ায়। ঘরের বাইরে এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? উর্বি নিচু গলায় বলে, এই তো ঘরেই ঢুকছিলাম। রওনাফ চারপাশে দৃষ্টি বুলিয়ে উর্বির হাত ধরে, তারপর ঘরের ভেতরে নিয়ে যায়। উর্বি তার হাতের দিকে তাকিয়ে আছে। সে খেয়াল করছে এই মানুষটা তাকে ছুলেই সে নতুন করে তার অস্তিত্বের টের পায়। উর্বির অস্তিত্বহীনতার জটিলতা কেটে যায় এই মানুষটার স্পর্শে। সম্মোহিত হয়ে থাকে উর্বি। ঘরের মধ্যে নিয়ে গিয়ে রওনাফ উর্বির হাত ছেড়ে দেয়। তারপর টেবিলের উপর থেকে একটা কাগজ এনে উর্বির হাতে দেয়। উর্বি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, অস্ফুট স্বরে জানতে চায়, কি এটা? তোমাকে ডেকেছে এলজিডি থেকে ইন্টারভিউয়ের জন্য। জব? কিন্তু আমি তো অ্যাপ্লাই করিনি। আগেরটা তো স্বেচ্ছায় ছেড়ে দিলাম। আমি দিয়েছিলাম তোমার সিভি জমা। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, চাকরি বাকরি করতে চাচ্ছি না আমি আর। কিন্তু কেন? কোয়ালিফিকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে তোমার, তুমি তো নিজেও চাইতে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? উর্বি চুপ করে থাকে। রওনাফ তাকিয়ে আছে তার দিকে। উর্বি এক পল রওনাফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলে, অনেক আত্মনির্ভরশীল খেলা খেলেছি। এখন আমি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল হতে চাই, আমার স্বামীর উপর। এই সংসার ছাড়া আর কিছুতেই আমার কোনো ইন্টারেস্ট নেই। কথাগুলো বলেই উর্বি বারান্দায় চলে যায়। গিয়ে রওনাফের কবুতরগুলোকে খাবার দেয়। খোলা দরজা দিয়ে তাকে তাকিয়ে দেখতে থাকে রওনাফ। উচ্ছ্বাস গিয়ে চুপচাপ সাখাওয়াত চৌধুরীর পাশে বসে। সাখাওয়াত চৌধুরী নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তার দিকে এক পল তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হেয়ারস্টাইল চেঞ্জ করেছো? দেখতে ভালোই লাগছে, এখন কিছুটা সভ্য লাগছে। উচ্ছ্বাস বাঁকা হাসি হাসে। বাবার কথার জবাব দিয়ে বলে ওঠে, কেন ডেকেছ? আসার পর থেকে ঘরে ঢুকে বসে আছো, সারাদিন ল্যাপটপ আর গিটার। সমস্যা কি তোমার? আর কি করব তবে, খুন করব? উচ্ছ্বাস বলতে বলতে হেসে ফেলে। সাখাওয়াত চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলে, সেন্ট মার্টিন কেন গিয়েছিলে বলো? হাওয়া খেতে।
ঠান্ডা গলায় বলে উচ্ছ্বাস। এটা আমাকে বিশ্বাস করতে বলো না। উচ্ছ্বাস আগের চাইতেও দৃঢ় গলায় বলে, তাহলে শোনো, ওখানে গিয়েছিলাম একটা মার্ডার করতে, মেরে বালিচাপা দিয়ে এসেছি। সাখাওয়াত চৌধুরী একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তোমার মেজ চাচার ছেলে তোমার বয়সী, সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে বাবার ব্যবসা সামলাচ্ছে, আর আমি এক হতভাগ্য পিতা যে কিনা ছেলের জেল থেকে ছুটবে কবে তার অপেক্ষায় এতদিন হেদিয়ে মরেছি। কি পাপ করেছিলাম আমি কে জানে। উচ্ছ্বাস চুপ। সাখাওয়াত বলতে থাকে, তখন তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনলাম সজীবের কাছে জানতে চাইছো উর্বির খবর। কি চাইছো তুমি? উর্বি এখন বিবাহিতা। উচ্ছ্বাস উচ্ছ্বাস বাবার কথায় পাত্তা না দিয়ে একটা সিগারেট ধরায়। সাখাওয়াত সেদিকে তাকিয়ে বলে ওঠে, বাবার সামনে সিগারেট খাচ্ছ? উচ্ছ্বাস কিছুক্ষণ হাসে, হেসে বলে, তুমি যেখানে জানো আমি এসব খাই, সেখানে তোমাকে লুকিয়ে এসব খাওয়াটা ন্যাকামি। এসব ন্যাকামি উচ্ছ্বাসের চরিত্রের সাথে যায় না। সাখাওয়াত চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, কি রিহাবে দিতে চাইছো আবার? 2 বার পাঠালে, ঠিক তো হলাম না। সাখাওয়াত চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, রিহাবে পাঠাবো না, আর সামনের মাসে ফ্রান্সে চলে যাবে তুমি। ছেলে ভালো হবে এই আশা আমি আর করি না। ছেলে বেঁচে থাকুক, শুধু এতটুকুই চাই। ঘর গোছাতে গোছাতে একবার রওনাফের দিকে আর চোখে দেখে উর্বি রেডি হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। উর্বি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না। শাড়ির আঁচল কোমরে গুজে বিছানার চাদর ঠিক করে দেয়। রওনাফ মাথা তুলে একবার উর্বির দিকে তাকিয়ে বলে, ব্যস্ত নাকি? না, কিছু বলবেন? আমার ওয়ালেট থেকে আইডি কার্ডটা দাও, একটু দরকার। উর্বি হাত থেকে বালিশ রেখে গিয়ে টেবিলের ওপর থেকে রওনাফের ওয়ালেট তুলে নেয়। ওয়ালেট থেকে রওনাফের আইডি কার্ড বের করতে গিয়ে দেখতে পায় ওয়ালেটে শিমলার বহু আগের একটা ছবি। রওনাফ উর্বির দিকে তাকায়। উর্বি এক দৃষ্টিতে রওনাফের ওয়ালেটের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো খেয়াল নেই তার। রওনাফ ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। উর্বিকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে তার হাত থেকে ওয়ালেটটা নিয়ে আইডি কার্ড বের করে নেয়। উর্বির দিকে এক পল তাকিয়ে ঠান্ডা গলায় বলতে থাকে, স্বভাবে একটু নেইভ ছিল, চঞ্চল। সব সময় বলতো আমি কেন ওর ছবি ওয়ালেটে রাখি না। আক্ষেপ ছিল ওর এটা নিয়ে। এইসব ব্যাপার তখন আমার কাছে খুব কৃত্রিম লাগতো। এই ছবিটা ওর মৃত্যুর পরে রেখেছি, ও দেখে যেতে পারেনি। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বেশ তো, আমি হুট করে মারা গেলে আমার ছবিটাও এইভাবে রেখে দেবেন? রওনাফ চমকে ওঠে। উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে ফেলে। দৃঢ় কিন্তু নিচু স্বরে বলে, সবকিছু নিয়ে মজা করতে হয় না উর্বি। আমি মজা করিনি, মরতে তো পারি, তাই না? মৃত্যু কি আমার হাতে? উপরওয়ালার ইচ্ছে হলে আজই। উর্বি থেমে যায় রওনাফের কঠিন দৃষ্টি দেখে। তারপর প্রসঙ্গ পাল্টে বলে, ওনার মৃত্যু কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টে শুনেছি, কিভাবে হলো? ট্রাকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ও নাবিল শাইমিকে স্কুলে দিয়ে আমার হসপিটালে যাচ্ছিল শর্মিকে নিয়ে। শর্মির বয়স তখন 3 বছর। ড্রাইভার সেখানেই মারা যায়। আমি তখন একটা ওটিতে ছিলাম। বের হয়ে দেখি সব শেষ। একটু সময় দিল না আমাকে, একটু কথা বলার সুযোগ দেওয়া হলো না আমাকে। বোকার মতো ওর মুখের দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম আমার সাথে সবাই হয়তোবা মজা করছে। মানুষটা সকালে আমার সামনে বাচ্চাগুলোকে খাওয়ালো, আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলো, আমার টিফিন করে দিল। তার নিথর দেহটা আমি সত্যিই তখন মেনে নিতে পারছিলাম না। খুবই আশ্চর্যজনকভাবে ছোট্ট শর্মী সম্পূর্ণ অক্ষত ছিল। সব থেকে কষ্টের বিষয় কি জানো উর্বি? আমি একটু কথা বলতে চেয়েছিলাম ওর সাথে। আমি ওটিতে না থাকলে সম্ভবত সুযোগ পেতাম। আমার এই আফসোস কোনোদিনও মিটবে না, এই গ্লানি কখনো ঘুচবে না আমার। কথাগুলো বলতে বলতেই রওনাফ আবেগাদ্রিত হয়ে পড়ে, যেন ভাঙচুর হয়ে যাচ্ছে সে, আর কিছু বলার ক্ষমতা নেই। উর্বি অস্বস্তিতে পড়ে যায়, কেন যে সে এই প্রসঙ্গ টানলো। খানিক বাদে রওনাফ নিজেই নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলে, আমি আসছি, টেক কেয়ার। কথাটা বলেই রওনাফ উর্বির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। উর্বি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ।
তারপর রওনাফ যেখানে স্পর্শ করে দিয়েছে সেখানে হাত রাখে। সোজা হয়ে দাঁড়াও মেয়ে। শর্মী খিক খিক করে হাসছিল আর নড়ছিল। উর্বির শাড়ির কুচিগুলো ঠিকঠাকভাবে দিতে পারছিল না। উর্বির ধমকে শর্মী চুপ হয়ে যায়। শাইমি পাশে শুধুমাত্র পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। শর্মীকে শাড়ি পরানো হয়ে গেলে উর্বি তাকে পরিয়ে দেবে। খানিক বাদে উর্বি বলে ওঠে, তোমার চাচিরা আর ফুপিরা কোথায়? কোথাও বেরিয়েছে? না তো, বাড়িতেই আছে। তারা নিচতলার লিভিং রুমে। ওখানে এক প্রতিবেশী দাদি এসেছে। আমরা বলি প্যাক প্যাক দাদি। সারাদিন কথা বলে ননস্টপ। উর্বি হাসে। শাইমি বলতে থাকে, তোমাকে একটা সাজেশন দেই আন্টি। নিচ থেকে যদি কেউ ডাকতে আসে তাহলে ভুলেও যাবে না। এইমাত্র দেখে এলাম অন্তরা আর মোহনা চাচির মাথা ধরিয়ে দিয়েছে জ্ঞান দিতে দিতে। শর্মীর সাথে সাথে বলে ওঠে, আমাদের দাদি প্যাক প্যাক দাদির কাছে কিছুই না, এত কথা বলে। উর্বি ধমক দিয়ে বলে, ছি শর্মী, দাদুর নামে এইভাবে বলতে হয়? বৃদ্ধারা একটু কথা বলে। শর্মী খিক খিক করে হাসছে। তারপর উর্বিকে হাসানোর জন্য অবিকল রওশনারাকে নকল করে বলে ওঠে, বড় বৌমা, আমার বড় খোকা এসেছে কিনা দেখো তো। উর্বি শর্মীর শাড়ির কুচিগুলো কোমরে গুজে দিয়ে অবাক হয়ে শর্মীর দিকে তাকায়। শাইমি আর শর্মী পেট চেপে হাসছে। শাইমি নাকি সুরে দাদিকে নকল করে বলে ওঠে, বৌমা, তুমি এখন খেও না, আমার বড় খোকার সাথেই খেও। উর্বি দুই বোনের মুখের দিকে তাকিয়ে আছে। শর্মী পুনরায় বলে ওঠে, বৌমা, আমার বড় খোকার ঠান্ডা লেগেছে, তার সর্দি মুছে দাও। উর্বি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। দুই বোনের মুখ ঝলমল করছে তৃপ্তিতে উর্বিকে হাসাতে পেরে। উর্বি শারমির মাথায় গাঁটটা মেরে বলে, আমি তোমাদের দুটোকে ভুল বুঝেছিলাম, তোমরা আস্ত ফাজিল। শর্মী বলে, আমি তোমারও মিমিক্রি করতে পারি আন্টি, দেখাবো? দেখাও। শর্মী গলা খাকানি দিয়ে বলে, মা আপনি ওষুধ খেয়ে নিন মা। মা আপনি চেঁচাবেন না মা। মা আপনি মিষ্টি খাবেন না মা, আপনার বারণ আছে। উর্বি হাসতে থাকে। শর্মী বলে, এবার পাপার মিমিক্রি করব? শাইমি বলে, শর্মী পাপারটা আমি করব। আচ্ছা কর আপু। শাইমি গলা খাকানি দিয়ে বলে, তুমি যা বলবে তাই হবে মা। শর্মী, আই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। যাও অঙ্কের বই নিয়ে এসো। শাইমি, তোমার ফোন আমার কাছে দাও আর গিয়ে পড়তে বসো। নাবিল, জেদ করবে না, আমার কথা শোনো। মা তুমি শান্ত হও মা, আমি তোমার সব কথা শুনবো। উর্বি মুখের শাড়ির আঁচল চেপে ধরে হাসছে। শর্মী বলতে থাকে, এবার ভাইয়ের নকল করব। কিছু মুহূর্ত পরে থেকে শর্মী বলে ওঠে, আমাকে কেউ ভালোবাসে না, পাপা ভালোবাসে না, দাদু ভালোবাসে না, তোরা ভালোবাসিস না, কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না, কেউ না। নাবিলের বনভঙ্গি অবিকল নকল করে শর্মী। উর্বি মেয়ে দুটোর দুষ্টুমিতে মেতে উঠেছে। শাইমিকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলে, আরো নকল করে দেখাও। শাইমি বলে, ছোট চাচ্চুকে করি, করো। শাইমি বলে ওঠে, অন্তু, অন্তু আমি তোমাকে খুব ভালোবাসি অন্তু। উর্বি হেসে বলে, আর অন্তরা কি করে? শাইমি অন্তরাকে নকল করে বলে, সামিউল, আমিও তোমাকে খুব ভালোবাসি সামিউল। উর্বির হাসি থামছেই না। শাইমি বলতে থাকে, ছোট চাচ্চু আর ছোট চাচি সারাদিন এই এক বাক্যই ছাড়ে, আর কিছু বলে না, তাই আর কি নকল করব। উর্বি বলে, আমার উচিত ছিল এইসব ভিডিও করে রাখা, তোমরা যে কি বিচ্ছু সবাইকে দেখানো উচিত। শাইমি লজ্জিত ভঙ্গিতে হাসে। উর্বি বলে, এবার আমি মিমিক্রি করি তোমাদের। দুই বোন উর্বির দিকে তাকায়। উর্বি শর্মীর দিকে তাকিয়ে শর্মীকে নকল করে বলে, আন্টি আমার খুব হিসি চেপেছে, কিন্তু আমার খুব ভয় করছে, তুমি একটু ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকবে। এরপর উর্বি শাইমির দিকে তাকাতে শাইমি উর্বির মুখ চেপে ধরে বলে, প্লিজ আন্টি আমাকে রোস্ট করবে না। উর্বি শাইমির হাত নামিয়ে হাসতে হাসতে বলে, ঠিক আছে করব না। শাইমি উর্বির দিকে তাকিয়ে বলে, তুমি শাড়ি পরবে না আন্টি? আমি তো শাড়ি পরেই আছি। আরে এটা না, পাপা যেটা দিয়েছিল সেটা। আমরা তো আজ পাপাকে দেখাবো বলে পড়েছি, তুমি দেখাবে না?
উর্বির মুখ ছেয়ে যায় লজ্জায়। দুই কিশোরী সেই লজ্জার গভীরতা বুঝতে পারে না। তারা নিজেরা নিজেদের কথা বলছে। শর্মী বলতে থাকে, আমাদের তিনজনের শাড়ি সবুজ রঙের, দেখেছো আন্টি? দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশের পতাকা। উর্বি হাসছে। শর্মী বলে, স্বাধীনতা দিবসের প্রোগ্রামে এই শাড়িটা পরে নাচবো। পাপা সেই জন্য এনেছে সম্ভবত এই রংটা। পাপা খুব দেশপ্রেমী। ৭১-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? গানের লাইনটা বলে শর্মী হাত দিয়ে মিছিল দেওয়ার মতো করে মুদ্রা করে দেখাতে থাকে। উর্বি দেখতে থাকে সহজ সরল কিশোরী দুটোকে, কত চঞ্চল, কত স্নিগ্ধ। উর্বি ভাবে তার জীবনের পরিপূর্ণতায় এই কিশোরী মেয়ে দুটোর অবদান অনস্বীকার্য। স্যার, রিপোর্টগুলো এনেছি, রেখে যাও। নার্স টেবিলের উপরে রিপোর্টগুলো রেখে চলে যায়। রওনক ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বেজে গিয়েছে। আজ কথা ছিল বাড়ির সবার সাথে ডিনার করবে, কিন্তু ব্যস্ততার জন্য পারেনি। আজ মেরি সাইমি ফোন দিয়েছিল, তারপর ফোন দিয়েছে শর্মী, বলেছে তার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু রওনক যেতে পারেনি, রেগে গিয়েছে মেয়ে দুটো। মেসেজের টুংটাং আওয়াজে রওনক ফোনটা হাতে তুলে নেয়। উর্বির মেসেজ, আপনার কি খুব দেরি হবে? শর্মী আর সাইমি আপনাকে দেখাবে বলে শাড়ি পরেছিল, এখন রাগ করে খুলে ফেলছে। রওনক ম্লান হাসে, এক দৃষ্টিতে মেসেজটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। প্রকৃতিতে সব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তার জীবনে হচ্ছে। পুরনো দিনগুলো নতুন করে নতুন রূপে ফিরে আসছে তার জীবনে। 2014 সালের কথা। সিমলাও একইভাবে বার্তা পাঠিয়ে দিতে হুটহাট, ছেলেমেয়েগুলোর কথা জানানোর অজুহাতে। রওনক উত্তরে লিখত, আর তাদের মাম্মা কি করছে? সবকিছু কেমন যেন রিপিট হচ্ছে। রওনক কিছুক্ষণ চুপ করে বসে থেকে একইভাবে একটা উত্তর লিখে দেয়, আর তাদের আন্টি কি করছে? মেসেজটা পাঠিয়ে রওনক বসে থাকে। খানিক বাদে উর্বির থেকে রিপ্লাই আসে। রওনক রিপোর্ট দেখতে দেখতে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। উর্বির জবাব, তাদের আন্টি পানি খাচ্ছে। রওনক হাসে, অতীতের পুনরাবৃত্তি দেখে হাসে। দুইজন রমণী একই রকমের চঞ্চল স্বভাবের রয়েছে, বাচ্চামো, খুনসুটি, কিন্তু আদুরে। হসপিটালে নিজের কেবিনে গা এলিয়ে দিয়ে মেসেজ দেখে হাসছে রওনক। আর তার গৃহে তার বিছানায় শুয়ে শুয়ে নিজের পাঠানো মেসেজটার দিকে তাকিয়ে হাসছে উর্বি।